ইতিপূর্বে আমরা শাটিনের ডেরিভেটিভস পড়তেছিলাম, অর্থাৎ 2টি ডেরিভেটিভস পড়েছি। আজকে তৃতীয় ডেরিভেটিভসটি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে শেডেড ডিজাইন, অর্থাৎ যেখানে কিনা একটা শেড ফর্ম করে, অর্থাৎ একটা আপ আস্তে আস্তে ডাউনের দিকে যেতে থাকে, আবার ডাউনটা আস্তে আস্তে আপের দিকে আসতে থাকে, আর এভাবে করে একটা শেড বা ছায়ার মতো অবস্থা কাপড়ের মধ্যে তৈরি হয়। তো শেডেড ডিজাইন যেমন টুইল দিয়ে করা যায়, তেমনি শাটিন দিয়েও শেডেড ডিজাইন করা যায়। তো আজকে আমরা দুইটা জিনিস দেখব, আর এগুলো হচ্ছে সিঙ্গেল শেডেড ডিজাইন এবং ডাবল শেডেড ডিজাইন। তো প্রথমেই আমরা এই সিঙ্গেল শেডেড ডিজাইন দেখব। সিঙ্গেল শেডেডের মধ্যে আসলে আমরা এখানে রিপিট নিচ্ছি হচ্ছে ওয়ার্পে 20 ঘর আর ওয়েফটে হচ্ছে 5 ঘর। 5 ঘর নিলাম এই জন্য কারণ আমরা হচ্ছে এই 5টা ঘর নিয়ে শাটিন তৈরি করব। এখন কীভাবে করে বাকি আরও 4টা এরকম সেল আসছে, আমরা এই কথাটা এখন এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে আমরা এই জিনিসটাকে আগে রং করে দিচ্ছি তাহলে যাতে বুঝতে সহজ হয়। এইটা 5টা হচ্ছে একটা সেল, এই 5টা হচ্ছে দ্বিতীয় সেল, এটাকে আমি আরেকটা কালার করতেছি। এই 5টা হচ্ছে তৃতীয় সেল, আর এই 5টা হচ্ছে চতুর্থ সেল। আমি এইগুলাকে কালার করতেছি শুধুমাত্র বোঝার জন্য, আসলে এখানে কালার কম্বিনেশনের কোনো ব্যাপার নাই। তো প্রথমে এইখানে আমরা একটা শাটিন ডিজাইন আঁকবো। শাটিন যেহেতু এটা 5 ঘরের, এটা একটা রেগুলার শাটিন আঁকা যাবে এবং এটার জন্য মুভ নাম্বার আমরা আগে বলেছি কীভাবে বের করতে হবে। তো আমরা এই ডিজাইনের জন্য 2 মুভ নাম্বার নিয়ে শাটিন এঁকে ফেলতেছি। তাহলে এটা হচ্ছে একটা শাটিন ডিজাইন যেখানে 1 আপ 4 ডাউন ছিল, এই যে 1 আপ 4 ডাউন, 1 আপ 4 ডাউন। তো আমরা পরবর্তী ডিজাইনগুলোতে যেটা করব, যেমন এটাতে আপের পরিমাণ একটা বাড়িয়ে দিব এবং ডাউনের পরিমাণ একটা তাহলে কমে যাবে, তাহলে এটা হবে 2 আপ 3 ডাউন, আর এটার ক্ষেত্রে হবে হচ্ছে 3 আপ 2 ডাউন, এবং লাস্টেরটা হবে 4 আপ 1 ডাউন। কিন্তু 5 আপ 0 ডাউন এরকম করা পসিবল না, কারণ একটা তো ডাউন হতে হবে। তো সুতরাং বোঝা যাচ্ছে এটা 4টা সেলে কমপ্লিট হবে। এখন কয়টা সেলে কমপ্লিট হবে সেই বিষয়টা কিন্তু আসলে এই যে ওয়েফটে কয়টা আসলে ডিজাইন রিপিট আছে তার উপর নির্ভর করবে। যেমন এটা হচ্ছে 5 ঘরের শাটিন, সুতরাং 4টা সেলে এটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে এরকম। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি এটাকে নিচে লিখে দিলাম, সেটা হচ্ছে এটা 1 আপ 4 ডাউন হবে, আর পরেরটা 2 আপ 3 ডাউন হবে, অর্থাৎ 1 আপ বাড়বে, আর এখানে হচ্ছে আবার 3 আপ হবে 2 ডাউন, আর এখানে 4 আপ 1 ডাউন। এখন এই আপ এবং ডাউনের কথা যে আমরা বলছি সেটা শুরু কোথা থেকে হবে? শুরুটা এই যে সেলগুলো আছে, আমরা যেই সেলগুলোকে মার্কিং করলাম সেই সেলগুলো থেকেই সবসময় শুরু হবে। কারণ হচ্ছে আমাদের এই শেডের ডিজাইনটা হচ্ছে আসলে শাটিনকে বেস করে, তাহলে আমরা এই শাটিনটাকে বেস করব কীরকম? এই যে এখানে একটা করে বেশি হবে, আগের যে জায়গাগুলোতে ক্রস আছে তার সাথে একটা করে উপরে আপ বেশি হবে, কারণ এটা হচ্ছে এই যে 2 আপ তারপর 3 ডাউন। তাহলে এখানে পয়েন্টটা এখানে ছিল, এটার উপর আরেকটা আপ দিচ্ছি, এখানে আপ ছিল আরেকটা আপ দিচ্ছি, এখানে আপ ছিল আরেকটা আপ দিচ্ছি। তো এটা হচ্ছে দ্বিতীয় সেলটা আঁকা হয়ে গেল। তৃতীয় সেলের ক্ষেত্রে জাস্ট একই 3টা আপ হবে, 3টা আপ করলাম। আর তৃতীয় সেলের এই যে এটা এখান থেকে শুরু হয়, কিন্তু এই যে এখান থেকে শুরু হয়, তার মানে এখান থেকে শুরু করব 3টা আপ। হ্যাঁ, চতুর্থ কলামের মধ্যে আপটা শুরু হয় এখান থেকে, তার মানে এখান থেকে শুরু করব 1টা 2টা 3টা আপ। তারপর পঞ্চম কলামে হচ্ছে এখান থেকে শুরু হয়, তাহলে এখান থেকে 3টা আপ, 1টা 2টা 3টা। আর শেষ কলামে এই জায়গাগুলো থেকে আপ হবে, বাট 4বার আপ হবে, 4বার আপ 1টা ডাউন। এই যে দ্বিতীয় কলামে এটা শুরু হয় এখান থেকে, তার মানে এখান থেকে 4বার আপ। তৃতীয় কলাম হচ্ছে এখান থেকে শুরু, 4বার আপ।
এই যে শেষটা আঁকলাম আমরা এটার উপর ভিত্তি করে, এখানে আপ ছিল, তার মানে এটা এখান থেকে শুরু করলাম 3 ঘর আর লাস্টে 1 ঘর, 4 ঘর আপ হলো। তার মানে এই যে 4টা ডিজাইন হলো বা 4টা সেল কমপ্লিট করলাম, তাহলে কাপড়টা দেখতে হবে এরকম। এখানে দেখেই বুঝতে পারতেছেন আপনারা খুব সহজে, এখানে সবুজগুলো হচ্ছে ওয়ার্প ইয়ার্ন, লালগুলো হচ্ছে ওয়েফট ইয়ার্ন। এই সবুজগুলা আস্তে আস্তে কমে আসতেছে, এদিক থেকে আস্তে আস্তে বেড়ে আসতেছে, আবার লালগুলো আস্তে আস্তে অনেক, এদিকে অনেক লাল ছিল, সবুজ কম ছিল, মানে অর্থাৎ ওয়েফট ইয়ার্ন বেশি ছিল, এটা আস্তে আস্তে কমতে কমতে এখানে ওয়ার্প ইয়ার্নের সংখ্যা বেড়ে গেছে। তো এইখানেও একই, লালগুলো কমতে কমতে এদিকে কমে আসছে, অর্থাৎ সবুজগুলো আস্তে আস্তে বেড়ে গেছে। তো এই যে কাপড়টা তৈরি হলো, এটাই হচ্ছে আসলে আমাদের শেডের ডিজাইন, যেখানে কিনা একটা শেড বা ছায়ার মতো আকৃতি ফর্ম করে, একদিকে আস্তে আস্তে ছায়া পড়লো, অর্থাৎ গাঢ় হতে থাকলো, আস্তে আস্তে পাতলা হতে থাকলো, এই ব্যাপারটা হচ্ছে শেডের ডিজাইন। তো আমরা এই শেডের ডিজাইনটা আশা করি বুঝতে পেরেছি, এটা হচ্ছে সিঙ্গেল শেডের ডিজাইন। তো তাহলে আমরা যদি এরকম 5 রিপিটের শাটিন না নিতাম, 5 রিপিটের শাটিন না নিয়ে যদি আমরা অন্য কিছু নিতাম এখানে 5-এর জায়গায়, হ্যাঁ টোটালি, তাহলে আমাদের কেমন হতো? যদি সাপোজ আমি এখানে 5 নিলাম না, এই জায়গাতে 5 না নিয়ে যদি অন্য কিছু নিতে চাইতাম, তখন কেমন হতো? তখন ব্যাপারটা এরকম হতো যে 5-এর পরিবর্তে আমরা যেগুলাকে ব্যবহার করতাম সেটা হতো, যদি 4 হতো সাপোজ, তাহলে আমার 4টা ঘর এখানে লাগতো, এবং তার ডান পাশে এই 4টা ঘরের মতো সেল কয়টা প্রয়োজন হতো সেটা আমরা সহজেই বুঝতে পারতেছি। কারণ হচ্ছে এখানে আমি 4টা ঘরের জন্য প্রথমে 1 আপ 3 ডাউন করতে পারবো, অর্থাৎ আমার যেটা পসিবল, আমি যদি 4 ঘর নিতাম তাহলে আমি 1 আপ 3 ডাউন করতে পারবো, তারপরে 1কে একটু বাড়িয়ে দিব 2 আপ। তো যেহেতু আমার 4 ঘরের 2 আপ 2 ডাউন করতে পারবো এরপরে, তারপর হচ্ছে 3 আপ 1 ডাউন করতে পারবো। এরপরে কি আমি 4 আপ 0 ডাউন করতে পারবো? পারবো না। তো তার মানে বোঝা যাচ্ছে এটা এই 3টা সেলের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে 4 রিপিটের কোনো শার্টিনের উপর বেসড করে যদি শেডের ডিজাইন আঁকা হয়, তাহলে সেটার এক্সাক্ট রিপিট হবে হচ্ছে ওয়ার্পে এই যে 4 4 4 12 ঘর গুণন ওয়েফটে হবে 4 ঘর। আবার যদি আমি এরকম 5টা নেই, তো 5টার ক্ষেত্রে আমার রিপিট সাইজ, এই যে টোটাল যে রিপিট সাইজটা সেটা হচ্ছে ওয়ার্পে 20 ঘর, যেহেতু 5টা 4 বার 20 ঘর, এই যে যেমনটা এখানে আছে, আর ওয়েফটে হচ্ছে 5 ঘর, তাহলে 20 গুণন 5, এটা হবে 5 রিপিটের শার্টিন দিয়ে যদি আমি ডিজাইনটা আঁকি। আবার যদি 6 ডিজাইনের রিপিট দিয়ে আঁকি, তাহলে এটা সহজেই আমরা করতে পারি, যেমন 5 রিপিটের জন্য আরও 4টা ঘর হয়, তাহলে 5 গুণ 4 করে দিলে হচ্ছে, আর 4 রিপিটের জন্য আমরা দেখলাম কি 3টা ঘর হচ্ছে। তো অনুরূপভাবে যদি আমি 6টা রিপিটের শার্টিন নিতাম, এখানে 6 যদিও একটা ইরেগুলার শার্টিন এবং 4 রিপিটও কিন্তু ইরেগুলার শার্টিন আসবে। তো এই ইরেগুলার শার্টিনের জন্য এই যে 4 যদি 6 হয়, 6-এর জন্য আরও কিন্তু এরকম 5টা সেল আঁকতে হবে, তার মানে 5 6 30 হবে ওয়ার্পিয়ানের সংখ্যা, আর ওয়েফটেনের সংখ্যা তো 6 আছেই। তো তার মানে 6 রিপিটের জন্য আমার এই সংখ্যাটা, এই 12x4 যেটা লিখলাম সেটা হয়ে যাবে 30 গুণন 6। ওকে, এরপরে আমি যদি আরও বড় নেই, অর্থাৎ রিপিট সাইজটা আমার যদি শার্টিনটা 7 রিপিটের হয়, তখন কিন্তু 7টা ঘর এখানে এরকম আরও 6টা সেল হবে, তো 6 7 42টা ঘর হবে ওয়ার্পে, আর ওয়েফটে হবে হচ্ছে 7টা, যেহেতু 7 দিয়ে শুরু, তার মানে তখন হয়ে যাবে এটা 42 গুণন 7। হ্যাঁ, এই হচ্ছে সিঙ্গেল শেডেড ডিজাইনের ব্যাপার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যেমন আমি যদি এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করি, 30 গুণন 6, এইখানে কি কে আপ হবে কে ডাউন হবে? সেইখানে হবে হচ্ছে, যেহেতু আমার 6 রিপিট, তাহলে আমার 5টা ডাউন হতে পারে প্রথমে, অর্থাৎ 1 আপ 5 ডাউন। তো আস্তে আস্তে কী হবে, আপের সংখ্যা বাড়তে থাকবে, 1টা 2 হয়ে গেল, তাহলে ডাউনটা কমে 5 থেকে 4 হলো। আপের সংখ্যা আবার বাড়ালাম, 3 হলো, তাহলে ডাউনের সংখ্যা আরেকটু কমলো, যেহেতু 6 ঘর 3 আপ হলে 3 ডাউন হবে। আপের সংখ্যা আবার বাড়ালাম, 4 হলো, ডাউন হবে তখন কত, 2। অনুরূপভাবে আবার আপ হলো 5, ডাউন হলো হচ্ছে 1। তাহলে এই 5টা সেল দিয়ে কাজটা হবে, আর প্রত্যেকটা সেলে আসলে 5 5 6 6 6 আছে,
ছয় 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 ঘর ছয় ঘর, এরকম 5 জায়গায় 6 ঘর আছে, মোট 30টা ঘর হবে ওয়ার্পে, আর ওয়েফটে তো 6 ঘর আছেই। অনুরূপভাবে 7-এর জন্য আমরা দেখাইতে পারি। 7-এর জন্য যদি আমরা দেখাই তাহলে 7 রিপিটের জন্য এইভাবে করে আঁকলেই হবে। 1 আপ 6 ডাউন, 2 আপ 5 ডাউন, অর্থাৎ আস্তে আস্তে আপটা 1 থেকে 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হয়ে গেল। আর ডাউন যেটা ছিল 6 ডাউন, এটা কমতে কমতে 6, 5, 4, 3, 2, 1 হয়ে গেল। যদি এভাবে করে কাজটা করা যায়, অর্থাৎ এই ডিজাইনটা এই রিপিটগুলো কমপ্লিট করা যায়, মোট 42টা ওয়ার্পে ঘর এবং ওয়েফটে 7 রিপিট এই অংশের মধ্যে যদি করা হয় তাহলে এটা হবে একটা সিঙ্গেল শেডের ডিজাইন। আর 36-এর মধ্যে করা যাবে হচ্ছে এটা, আর 4 রিপিটের জন্য 12x4-এর মধ্যে করা যাবে। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু আমরা 5 রিপিটের জন্য দেখলাম, এখানে আমি 2 মুভ নাম্বার দিয়ে কাজ করেছি, চাইলে আমি 3 মুভ নাম্বার নিয়েও কাজ করতে পারতাম। অর্থাৎ প্রথমে আমাকে এই শার্টিনটা ডেভেলপ করতে হবে। তো এই ডিজাইনগুলো তো প্রথমে শার্টিন ডেভেলপ করতে হবে। যদি আমি 4 রিপিট নিয়ে ছোটো করে আঁকতে চাই তাহলে 1/3 যেটা, এটা ঠিক করতে হবে আগে, প্রথমটা আগে রেডি করতে হবে। তো প্রথমটা রেডি করার জন্য 4 রিপিটের শার্টিন যে কোনো একটা আঁকতে পারি আমরা। 4 রিপিটের জন্য ইরেগুলার শার্টিন আঁকতে পারি। তাহলে 4 রিপিটের জন্য আমরা চাইলে এখানে ইরেগুলার শার্টিন এঁকে তারপর কাজটা করতে পারি। যেমন 4 রিপিটে ইরেগুলার শার্টিন হয় হচ্ছে এরকম, এরকম, অর্থাৎ এটাকে 4 ঘরে 4টা আপ দিয়ে কাজটা হয়, বাট এটা হচ্ছে ইরেগুলার শার্টিন। তো এই ইরেগুলার শার্টিন দিয়ে করা যেতে পারে। আবার 6 রিপিটের জন্য ইরেগুলার শার্টিন আঁকতে হয়, অর্থাৎ এভাবে করে 3টা আপ, আবার 3 কোনো 3টা, তখন কিন্তু এটা 6 রিপিটের জন্য ইরেগুলার শার্টিন হবে। আর 7 রিপিটের জন্য ইরেগুলার শার্টিন দরকার নাই, কারণ 7 রিপিটের জন্য আমরা অনেকগুলো মুভ নাম্বার নিতে পারতেছি, 2, 3, 4, 5 এইসব মুভ নাম্বার নিয়ে একটা শার্টিন আঁকতে হবে প্রথমে। তারপরে আরও এরকম 6টা জায়গায় এটা কমপ্লিট করে দিতে হবে। কিভাবে করে, যেটা যেমনটি এভাবে এখানে করলাম, অর্থাৎ আস্তে আস্তে করে আপের সংখ্যা বাড়াতে হবে এইরকমভাবে। তখন এটা হয়ে যাবে একটা 7 রিপিটের জন্য শার্টিন, যা কিনা সিঙ্গেল শেডেড শার্টিন ডেরিভেটিভস। এখন ডাবল শেডেডের ক্ষেত্রে আসা যাক। ডাবল শেডের ক্ষেত্রে কি হবে, আমরা যদি একটা 5 রিপিটের জন্য বলি, হ্যাঁ, কয় ঘর হবে সেটা পরে আসতেছি। যদি একটা 5 রিপিট হতো কোথাও, তখন আমাদেরকে কীভাবে করে কাজটা করা লাগতো। ডাবল শেডে কি কাজটা 2বার করতে হবে। যেমন আমি 5 আপ করলাম, 1 ডাউন করলাম, তারপরে এটা কমে হলো 4 আপ, সরি আমরা তো প্রথমে 1 আপ করি, তাহলে 1 আপ 4 ডাউন, আমি ধরে নিচ্ছি 5 রিপিটে আমরা কাজটা করব। রিপিট হচ্ছে 5, তো 1 আপ 4 ডাউন, তারপরে হচ্ছে 1 বাড়বে, 2 আপ 3 ডাউন, তারপরে আবার 1 বাড়বে, 3 আপ, তাহলে ডাউনটা কমে 2 হয়ে যাবে। এরপরে হবে 4 আপ 1 ডাউন। তাহলে 5 রিপিটের জন্য এই প্রথমে যতটুকু অংশ আছে, সিঙ্গেল শেডের যেটুকু অংশ আছে এইটুকু অংশ ঠিক থাকবে, এইটুকু অংশ ঠিক আছে। এই যে এখানে 1/4, 2/3, 3/2, 4/1, এটা ঠিক আছে। 1/4, 2/2, 3, 3/2, 4/1, এটুকু পর্যন্ত ঠিক আছে। সিঙ্গেল শেডে যা আছে এখানেও তাই আছে। কিন্তু একটা ডিজাইন যখন এই সর্বোচ্চ অবস্থানে চলে আসবে, মানে এইরকম অবস্থানে চলে আসবে, তখন এটাকে আবার নিচের দিকে নামায় নিয়ে আসতে হবে। এটা একবার আপ হইলো, এটাকে আবার ডাউন করতে হবে, নিচের দিকে নামাইতে হবে, এটা কমাইতে হবে, এটা কমাইতে হবে, কমাইতে হবে। তো এবার তাহলে আপ এখন সর্বোচ্চ, এবার কি করব আমরা, আপটাকে একটু কমিয়ে দিব। তাহলে এখন আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবো, অর্থাৎ পিছনের দিকে আসতে থাকবো আর কি। এখানে 4টা আপ ছিল, এবার আমি এটাকে 3টা আপ করব। 3টা আপ করলে এটা 2 ডাউন হয়ে যাবে। এরপরে আমি 2টা আপ করব, তারপরে 1 ডাউন হয়ে যাবে। 2টা আপ করলে হয়ে যাবে হচ্ছে 3 ডাউন। হ্যাঁ, এরপরে হচ্ছে 1টা আপ করব, আবার 4টা ডাউন হবে। কিন্তু এখানে একটা বিষয় খুব কেয়ারফুলি যদি আমরা লক্ষ্য করি, একটু ভালো করে খেয়াল করলে আপনারাও বুঝতে পারবেন যে এখানে ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা ডাবল শেডেড হলো, ঠিক আছে, অর্থাৎ নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠলো, উপর থেকে আবার নিচের দিকে নেমে আগের জায়গায় আসলো। কিন্তু প্রথমে যে কাজটা হয়েছে লাস্টেও কিন্তু একই কাজটা হয়েছে। তার মানে এটা যখন আমরা রিপিট আঁকবো তখন এটা কিন্তু দরকার নাই, এই জন্য এটা বাদ যাবে, অর্থাৎ এটা বাদ চলে গেল। তার মানে কি হলো, এটা 2/3 হয়ে গেল, ঠিক
ঠিক আছে? তাহলে এরকম যদি হয় কোনো একটা ডিজাইন, তাহলে এভাবে করে আমরা করে ফেলতে পারি। তাহলে এখানে রিপিট সাইজটা কত লাগলো 5-এর জন্য? যদি আমরা ডাবল শেডের ডিজাইন আঁকি তখন আমাদের রিপিট সাইজটা হচ্ছে এই যে ওয়ার্পে, এই যে প্রত্যেকটা কিন্তু 5 ঘর করে, 5 5 5 5 5, তার মানে মোট 5 6 30টা ঘর লাগবে ওয়ার্পে। আর ওয়েফটে ঘর লাগবে হচ্ছে 5। তাহলে 5 রিপিটের শাটিন দিয়ে আমরা সিঙ্গেল শেডের ডিজাইন আঁকতে গেলে লাগবে হচ্ছে 20 গুণন 5, বাট যদি ডাবল শেড আঁকতে যাই তাহলে লাগবে হচ্ছে 30 গুণন 5। আমরা একটা ডাবল শেডের ডিজাইন দেখব, তার আগে যদি আমরা একটু ক্যালকুলেট করতে পারি একইভাবে, যদি আমি 5 রিপিট না নিয়ে 4 রিপিট নেই, তাহলে 4 রিপিটের জন্য, হ্যাঁ, আমার রিপিট সাইজ যখন 4 হবে তখন মানে 4 দিয়ে যদি শাটিন আঁকা হয় এরকম একটা, তখন এই ডাবল শেডের ডিজাইন আঁকতে গেলে আমার কল লাগবে হচ্ছে 16 গুণন 4। এটা আপনারা মিলিয়ে নেবেন, আমি শুধু বলে দিচ্ছি, কারণ আপনি হিসাব করতে করতে আস্তে আস্তে বাড়বে, একটা সময় গিয়ে আবার আস্তে আস্তে কমে, তবে প্রথম রিপিটটা বাদ যাবে। যেমন এখানে 4 রিপিটের জন্য আমাদের সিঙ্গেল শেড হলে লাগতো 12/4, বাট এখানে ডাবল শেডের জন্য লাগবে 16/4। এখন 6-এর জন্য দেখি আমরা, 6-এর জন্য এখানে লাগতো 30/6, আর এখানে 6 রিপিটের জন্য যদি মানে 6 রিপিটের শাটিন যদি আমরা আঁকি, তাহলে ডাবল শেডের হতে গেলে ওয়ার্পে ঘর লাগবে 48টা, ওয়েফটে লাগবে 6টা। এইরকম একটা অবস্থা নিয়ে আসতে হবে। আবার যদি 7-এর কথা বলি, 7-এর জন্য কিন্তু 42টা লাগতো ওয়ার্পে, 7টা লাগতো হচ্ছে ওয়েফটে। কিন্তু আমরা যদি ডাবল শেড করি, এটা ওই পর্যন্ত তো আসতেই হবে 42টা, তারপরে কিন্তু আবার আস্তে আস্তে কমতে হবে, মানে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসবে, তারপরে কমবে, অর্থাৎ এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, লাস্টেরটা আসবে না। তার মানে এই 6টা আসবে, আরও 4টা আসবে, তার মানে 10টা। তো 10টা যদি 7 রিপিটের এরকম আসে, এরকম 7 রিপিটের 10টা, তার মানে 70টা হবে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এখানে ওয়ার্প হয়ে যাবে 70টা, আর ওয়েফটে হবে হচ্ছে মাত্র 7টা। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, অর্থাৎ সিঙ্গেল কীভাবে হয় আর ডাবল কীভাবে হয়। তো আমরা ডাবল শেডেডের ক্ষেত্রে যে কোনো একটা ডিজাইন আমরা দেখব, তো আমরা ছোটোটাই দেখি যাতে করে সহজে দ্রুত আঁকা যায়। এই যে 4 রিপিটের জন্য 4 রিপিটের শাটিন নিয়ে আমরা একটা ডাবল শেডের ডিজাইন এঁকে দেখাচ্ছি। ডাবল শেডের ডিজাইন করতে হবে, তার মানে আমরা ছোট রিপিটের একটা ডিজাইন করতে হবে। তো আমরা 4 রিপিট নিচ্ছি এখানে, এই যে 1 2 3 4, 1 2 3 4, এই 4 রিপিট নিয়ে আমরা কাজটা করতে যাচ্ছি। তো যদি 4 রিপিট নেই তাহলে সিঙ্গেল শেড হলে কতটুকু আগাতো, এই যে এখানে 1 আপ 3 ডাউন, তারপরে আবার আপের সংখ্যাটা বাড়বে, আগের সংখ্যাটা আরেকটু বাড়বে, এরপরে আর সম্ভব না, কারণ 4 আপ 0 ডাউন এরকম পসিবল না। তাহলে ডাবল শেডে আমরা যেহেতু আপ করতে থাকলাম, এবার আস্তে আস্তে ডাউনের দিকে আসতে থাকবো, অর্থাৎ 3 আপ ছিল, এবার এটাকে আবার নামাইতে হবে, অর্থাৎ এতক্ষণ যেরকম উপরের দিকে উঠলো, এবার আস্তে আস্তে এটা নামবে। তাহলে 3 আপের পরে যখন নিচের দিকে নামবে, তাহলে এটা এর আগেরটা হবে, অর্থাৎ এটা 2 আপ 2 ডাউনটা হবে, তাহলে এরপরে হবে 2 আপ 2 ডাউন। এটার পরে লাস্টে প্রথমটা আসবে, অর্থাৎ এই যে ডাউন হলো, ডাউন হওয়ার পরে এবার প্রথমে চলে আসবে, প্রথমে 1 আপ 3 ডাউন যেটা ছিল সেটা। এখন লাস্টে যদি আমি 1 আপ 3 ডাউন লিখি, তাহলে এটা কিন্তু প্রথমেও আছে, তারপরে আমার রিপিটের বাম পাশে ডান পাশে একই রকম আসতেছে। যেহেতু আমরা রিপিট সাইজ আঁকি, সেজন্য এটা আর 1/3 আসার দরকার নাই, কারণ এটা পরবর্তী রিপিটের সাথে মিলে গিয়ে কাপড়ের মধ্যে ঠিকই চলে আসবে। তো তাহলে এই অংশটা আমাদেরকে রাখতে হবে। এই অংশটা যদি আমরা আঁকা শেষ করি, তাহলে এটা ডাবল শেডেড টুইল ডেরিভেটিভস হবে। তো আমি এই 4টা ঘরকে আগে আলাদা করে স্পেসিফাই করে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। নিলাম এই 4 ঘরে প্রথমে আমরা একটা শাটিন আঁকবো, যেহেতু 4 রিপিটের মধ্যে রেগুলার শাটিন আঁকা যায় না, তাহলে আমরা একটা ইরেগুলার শাটিন এঁকে নিচ্ছি। এই হচ্ছে একটা ইরেগুলার শাটিন। এই ইরেগুলার শাটিনের মধ্যে এরপরে হচ্ছে এই যে পয়েন্টগুলোতে, এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, এই পয়েন্টগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই পয়েন্টগুলোকে ভিত্তি ধরেই আমাকে কিন্তু পরবর্তী কাজটা আগাইতে হবে। অর্থাৎ এই পয়েন্টগুলোকে ঠিক রাখবো, পয়েন্টগুলোকে ঠিক রেখে এবার উপরের দিকে এই যে 2টা বাড়াবো, 3টা আপ করব, এরকম। তো এখান থেকে শুরু 2 আপ করব, এরপরটা এখান থেকে শুরু 2 আপ করব,
তারপর এই যে উপর থেকে শুরু, এই যে উপর থেকে 1 আপ 2 আপ করে দিলাম, এটা এখান থেকে শুরু 1 আপ 2 আপ। অন্যভাবে এইগুলো 3 আপ হবে। তারপর লাস্টে যেটা আছে সেটা হবে 2 আপ 2 ডাউন, অর্থাৎ এটা থেকে উপরে উঠলো আস্তে আস্তে এবার নামার দিকে আসবে, এটা হয়ে যাবে। এরপরে কিন্তু আবার এই 1 আসতো, এই প্রথমটা, এটা আর দেওয়ার দরকার নাই, কারণ আমার রিপিটটা যেহেতু এটার সমন্বয় হবে এরকম হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে কাপড়টা দেখতে কেমন হবে। এই বিষয়টা হচ্ছে আমাদের ডাবল শেডেড ইফেক্ট, অর্থাৎ আগেরটা আমরা দেখেছি যে এটা আস্তে আস্তে এই ডার্ক থেকে লাইটের দিকে যাচ্ছিল, আবার লাইট থেকে বারবার এই কাজটা হচ্ছিল, ডার্ক থেকে লাইট, ডার্ক থেকে লাইটে, ডার্ক থেকে লাইটে, ডার্ক থেকে লাইটে। বাট এই যে আমরা ডিজাইনটা দেখতেছি এখন, এখানে আমি যদি একটু খেয়াল করি যে লালের সংখ্যাটা আস্তে আস্তে কিন্তু কমলো, কমে আবার আস্তে আস্তে বাড়লো, আবার এখান থেকে লালের সংখ্যা কমলো, আস্তে আস্তে কিন্তু বাড়লো। এই কাজটা কিন্তু আমাদের সিঙ্গেল শেডেড ডিজাইনের মধ্যে হয়নি। এবং সবুজের কথা যদি আমরা বলি, সবুজ আস্তে আস্তে কম ছিল, কম থেকে আস্তে আস্তে এখানে বেড়ে আসলো, বাড়ার পরে আস্তে আস্তে কমলো, আবার সবুজ বাড়লো, কমলো, এইরকম যে বাড়লো একটা রিপিটে শেডের পরিমাণটা আবার কমে গেল, সেটা হচ্ছে ডাবল শেডের ডিজাইন। আর যদি সিঙ্গেল শেডের হইতে হয়, যেটা আমরা আগে দেখেছি, এটাই। তো আমাদের বেসিক যে 3টা উইভ অর্থাৎ প্লেন, টুইল এবং শাটিন, এটা আমরা এই কোর্সের এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করলাম। পরবর্তীতে আমরা ফ্যান্সি উইভ নিয়ে কথা বলবো। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।